তোমরা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমাদের সময় হয়ে গেছে বলা যায়। আমি শুরু করতে যাচ্ছি। বোর্ড দেখা যাচ্ছে তো পরিষ্কার, তাই না? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেরিভেশন আমরা করেছি। আজকে আমরা সেটার কিছু অ্যাপ্লিকেশনে যাব। আমরা শুরু করছি, তোমরা খেয়াল করো। আজকে আমাদের কাজ হলো applications of Fermi-Dirac distribution law অথবা distribution function অথবা Fermi-Dirac statistics। একটুখানি লাইনে থাকো। হ্যালো, শোনো, আমি ক্লাসে আসি, তাহলে ওদের কাছে জিজ্ঞেস করবো যে কেউ যদি এমনি করতে চাইছে কোথায় করবে। ওদেরকে জিজ্ঞেস করো, ওদের জিজ্ঞেস করো, আমি ক্লাসে আসি। সরি, তাহলে অ্যাপ্লিকেশনস অফ ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ল। এই ডিস্ট্রিবিউশন লকে কেউ ডিস্ট্রিবিউশন ফাংশন বলে, কেউ সিম্পলি ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স বলে। তো ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন, এটার ডেরিভেশন আমরা অলরেডি করেছি এবং সেখানে যে ফাংশনটা ছিল সেটা চেহারা হচ্ছে এইরকম। আমি আশা করছি তোমাদের মনে আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ? জি স্যার। এটা ছিল ডিস্ট্রিবিউশন ফাংশন, যেখানে ইএফ হলো ফার্মি এনার্জি। এবং আমরা বলেছিলাম যে আমরা এখানে একটা অ্যাজাম্পশন খাটিয়েছি, সেটা হলো ইএফ ইজ ভেরি ক্লোজ টু দ্য কেমিক্যাল পটেনশিয়াল, যেখানে মিউ হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল। এবং আমরা এটাও বলেছিলাম যে এই ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে কি যে এটা হলো একটা probability distribution function এবং একটা উদাহরণ দিয়ে বলি, যদি FE সমান হয় 0.3, তাহলে এর মানেটা কি? কেউ বলতে পারবে এর মানেটা কি? Of course, এটা একটা ফিক্সড টেম্পারেচার, যে টেম্পারেচারের দাম হলো T। সেই ফিক্সড টেম্পারেচারে যদি ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু 0.3 হয়, তাহলে এই 0.3 থেকে তোমরা কি বুঝতে পারো? স্যার, এনার্জি স্টেটে পার্টিকেল থাকার সম্ভাবনা 0.3। কোন এনার্জি স্টেটে? স্যার ওই ই। গুড। এর অর্থ হলো এই যে একটা এনার্জি স্টেট which is defined by this energy E, সেই এনার্জি স্টেটে একটা ফার্মিয়ন থাকার সম্ভাবনা হলো 30%, অথবা আমরা বলতে পারি যে প্রবাবিলিটি হলো 0.3। এই হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ফাংশনের তাৎপর্য। এবং আমরা আগের ক্লাসে এটাও দেখেছিলাম যে এই ডিস্ট্রিবিউশন ফাংশন এনার্জির সাথে এবং টেম্পারেচারের সাথে কি করে ভ্যারি করে।
আমি শিওর না যে এই ভ্যারিয়েশনের কথা তোমাদের মনে আছে কিনা। তো আজকের অ্যাপ্লিকেশনের আগে এই কথাগুলো একটুখানি তোমাদের মনে করিয়ে দিই, খুব দ্রুত যাব কারণ এগুলো সবই আমি তোমাদের বিস্তারিত করে দিয়েছি। পারমিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের যে চেহারা, এই চেহারা দেখে বুঝতে পারছো যে এইটা এই এনার্জির উপরে ডিপেন্ড করে এবং টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। এবং আমরা এরকম ছবি এঁকেছি, এদিকে হচ্ছে পারমিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এদিকে হচ্ছে এনার্জি, এইটা হলো 0। আমরা এরকম এঁকেছি যেখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এনার্জি হলো ফার্মি এনার্জি। এবং এইরকম ডিস্ট্রিবিউশন ফাংশন কখন পাওয়া যায়? যখন টেম্পারেচার হলো 0 ডিগ্রি কেলভিন। একটু কি মনে করতে পারছো এরকম জিনিস আমরা এঁকেছিলাম? ছবিটা ভালো আঁকা হয় নাই। তারপরে আমি যখন টেম্পারেচার বাড়াই তখন এই চেহারাটাই আস্তে আস্তে এরকম হয়ে যায়। টেম্পারেচার যদি আরো বাড়াও তাহলে এই চেহারাটাই হয়ে যায় এইরকম। তাহলে এইটা হলো T1, এইটা হলো T2, এইখানে হলো T সমান, এটা লিখেছি 0 কে, এবং T2 is greater than T1। এই সমস্ত ছবির কথা মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের চেহারা। এবং এই পয়েন্টটা হলো অ্যারাউন্ড 0.5। এখানে একটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা হচ্ছে কি, যে ফার্মি এনার্জি এবং কেমিক্যাল পটেনশিয়াল আমরা একই ধরে নিয়ে আসি। একই ধরে নিলে এরকম ছবি পাওয়া যায়। তাহলে এটা হলো পারমিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের চেহারা। যখন তুমি 0 ডিগ্রি কেলভিনে আছো তখন 0 থেকে E ইকুয়ালস EF যতগুলো এনার্জি স্টেট আছে তার প্রত্যেকটাই ফার্মিয়ন দিয়ে একেবারে কমপ্লিটলি ফিল্ড। কাজেই এই রেঞ্জের ভিতরে যত এনার্জি স্টেট আছে 0 থেকে EF এর ভিতরে তাদের প্রত্যেকটাতে ফার্মিয়ন থাকার সম্ভাবনা হলো 1। কিন্তু তুমি যখন টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছ তখন EF এর উপরে যে এনার্জি স্টেট গুলো আছে, এই দিকে যে এনার্জি স্টেট গুলো আছে, সেখানেও কিছু কিছু ফার্মিয়ন থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। এবং শুধু ডিস্ট্রিবিউশন ফাংশনের এনার্জি বা টেম্পারেচার ভ্যারিয়েশন না, আরো একটা টার্ম নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, সেটা হলো ডেনসিটি অফ স্টেটস। NE, ডেনসিটি অফ স্টেটস, এনার্জি ডেনসিটি অফ স্টেটস। অফ কোর্স দেখতে পাচ্ছ এর পাশে ব্র্যাকেটের মধ্যে E আছে। এই ডেনসিটি অফ স্টেটস এবং এটার চেহারা কেমন হয় এটাও আমি তোমাদের দেখি। ফ্রি ইলেকট্রন মডেলের এটা চেহারা হচ্ছে এরকম। এইটা ডিপেন্ডেন্সটা, এই ডিপেন্ডেন্স e টু দি পাওয়ার হাফ। তার মানে Ne এনার্জির সাথে ভ্যারি করে, স্কয়ার রুট অফ E এই তরিকায় ভ্যারি করে। এবং এইখানে নিশ্চয়ই একটা পার্টি লেভেল আছে, এখানে E সমান F। এইটা হলো ডেনসিটি অফ স্টেটস এর এনার্জির সাথে ভ্যারিয়েশন। এখন পারমিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যেমন তোমাকে কিছু কথা বলে, তেমনি ডেনসিটি অফ স্টেটস তোমাকে কিছু বলে। এখন আমাকে একজন বলো তো ডেনসিটি অফ স্টেটস কি বলে? এনার্জি ডেনসিটি অফ স্টেটস আমি কিন্তু বলে দিয়েছি এগুলো সব কিছু। এনার্জি ডেনসিটি অফ স্টেটস কি বলে? এই বস্তুটি তোমাকে কি বলছে? এই বস্তুটি তোমাকে যেটা বলছে সেটা হলো it gives you the number of energy states per unit energy per unit volume। যদি ভলিউম দিয়ে ভাগ করা থাকে at an energy E, তার মানে E এনার্জিতে, আমি E এনার্জিতে দাঁড়িয়ে দেখব সেখানে কতগুলো এনার্জি স্টেট আছে পার ইউনিট এনার্জি ইন্টারভাল, পার ইউনিট ভলিউম। এই জিনিসটাই হচ্ছে এনার্জি ডেনসিটি অফ স্টেটস, যেটাকে আমরা শুধু ডেনসিটি অফ স্টেটস হিসাবে অনেক সময় ডাকি। তাহলে এই তাৎপর্য যদি কেউ বোঝে তাহলে সে বুঝতে পারবে যে এইটা কি তাৎপর্য।
NE মাল্টিপ্লাইড বাই DE। এইটা থেকে কি বোঝা যায়? আমি তো তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। এটা থেকে কি বোঝা যায়? এটা একটা সংখ্যা, এই সংখ্যা থেকে কি বোঝা যায়? এগুলো সলিড স্টেট ফিজিক্সে তোমাদের এতদিনে একেবারে সব হয়ে যাওয়ার কথা। এটা টোটাল এনার্জি স্যার। না, এটা টোটাল এনার্জি আসলো কোন জায়গায়? এটা তো এনার্জি না। ডি এনার্জি রেঞ্জের মধ্যে কতগুলো স্টেট আছে? এক্স্যাক্টলি, ই থেকে ই প্লাস ডিই, এখানে এনার্জি রেঞ্জ কতটুকু? ডি। হ্যাঁ, তার মানে ই থেকে ই প্লাস ডি এর ভিতরে কতগুলো এনার্জি স্টেট আছে? যতগুলো এনার্জি স্টেট আছে সেই সংখ্যাটাই হচ্ছে এটা হলো নাম্বার অফ এনার্জি স্টেটস lying between the energy interval from E to E plus DE। বোঝা গেল কি? কথা বলতে হবে, আর না বোঝা গেলে বলতে হবে যে বুঝিনি। কোনোটাই তো বলে না দেখেন স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে একটা হলো প্রবাবিলিটি আর একটা হচ্ছে কতগুলো এনার্জি স্টেট আছে। এখন আমি যদি জানতে চাই, ভালো করে খেয়াল করো, এনার্জি স্টেট আছে, ধরা যাক আমার ই থেকে let there be NE DE energy states within an energy interval between E to E plus DE। তাহলে এটা হলো একটা সংখ্যা, এনার্জি স্টেটের সংখ্যা। এখন এনার্জি স্টেটের সংখ্যা যদি তোমার জানা থাকে, সংখ্যাটা ধরো 10, 20, 50, 100, 1 কোটি, হোয়াটএভার, এই সংখ্যা যদি জানা থাকে তাহলে ওই এনার্জি স্টেট গুলোতে মোট কতগুলো ফার্মিয়ন আসে তুমি কি বের করতে পারবে? ধরো যাক এনার্জি স্টেটের সংখ্যা 10, তার মানে 10টা আমি বলতে পারি সেল, এনার্জি সেল, 10টা খোপ আছে যেই খোপগুলোতে ফার্মিয়ন থাকতে পারে। এখন 10টা খোপ, 10টা সেল অথবা 10টা স্টেট থাকার অর্থ কি যে ওখানে 10টা ফার্মিয়নই আছে, নাকি অর্থ অন্যরকম হতে পারে? স্যার, অন্যরকম হতে পারে। অন্যরকম হতে পারে। একটা হোটেলে যদি 100টা রুম থাকে, তার অর্থ এই না যে ওই 100টা রুমেই একজন করে বসে আছে, ঠিক কিনা? তাহলে শুধু তো রুমের সংখ্যা জেনে মোট কতগুলো ফার্মিয়ন আছে সেই সংখ্যা আমি পাচ্ছি না। সেই সংখ্যা পেতে গেলে কি করতে হবে? ওই এনার্জিতে, তার মানে ই এনার্জিতে একটা ফার্মিয়ন থাকার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি দিয়ে আমাকে NEDE কে গুণ করতে হবে, আর সেই প্রবাবিলিটি হলো FE। ভালো করে খেয়াল করো, NE মাল্টিপ্লাইড বাই DE, এইটা থেকে তুমি পাচ্ছ কতগুলো এনার্জি স্টেট আছে, আর সেই এনার্জি স্টেটকে তুমি যদি FE দিয়ে গুণ করো তাহলে তুমি পাচ্ছ এর ভিতরে কতগুলো ফার্মিয়ন আছে। আবার ওই উদাহরণে যাই, ধরা যাক তুমি দেখলে ই থেকে ই প্লাস ডি ভিতরে, ই থেকে ই প্লাস ডি ভিতরে, তার মানে NEDE, এখান থেকে যে সংখ্যাটা পাওয়া যায় 20। একই সাথে তুমি দেখলা যে ওই এনার্জিতে ফার্মি ডিনার ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু হলো 0.05। তাহলে এতগুলো এনার্জি স্টেটে মোট কতগুলো ফার্মিয়ন আছে? মাল্টিপ্লাই করতে হবে স্যার, 10 হবে। মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাবে? গুণ করতে পারো?
10 স্যার। 5 হবে স্যার, 5। 5 10 সুবহানাল্লাহ, দেখো ঠিক করে বলো। 1 স্যার। কত? 5। 5। 20 কে এটা দিয়ে গুণ করলে 5 হয়। স্যার 0.1 হয় স্যার। 1 স্যার। 1 হয়। কত রকমের উত্তর আমি শুনলাম। তাহলে যদিও আমার এনার্জি স্টেট আছে 20টা, কিন্তু যেহেতু প্রতিটা এনার্জি স্টেটে একটা পার্টিকেল থাকার সম্ভাবনা হলো 5%, আমার 20টা ঘর থাকা সত্ত্বেও আমি ওখানে যদি দেখি তাহলে একটা মাত্র ফার্মিয়ন পাবো। এ দুটোর গুণফল। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা পার্টিকুলার এনার্জি ইন্টারভেলে কতগুলো ফার্মিয়ন থাকতে পারে সেটা বের করতে গেলে আমার দুটো জিনিসের দরকার রয়েছে। একটা হলো ফার্মিলিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন, আর একটা হলো ডেনসিটি স্পেস। তো এই যে ডেনসিটি স্পেস, এটার জন্য একটা এক্সপ্রেশন আছে। এক্সপ্রেশন তোমরা সলিড স্টেট ফিজিক্স যখন পড়েছো তখন অলরেডি করে ফেলেছো। আমি সেটা এখানে সরাসরি লিখছি এবং এই সমস্ত এক্সপ্রেশন নিয়ে আমরা প্রসিড করব। এই সংখ্যাটা হচ্ছে 2m। তোমরা দেখবে পিছনের বই আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বই আছে, দেখে নেবে। এটা বেরিয়ে জন্য তোমরা করেছো বলে আমার মনে হয়। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এটা হলো ডেনসিটি স্টেটসের জন্য এক্সপ্রেশন। এখানে খেয়াল করো এইখানে যে টার্ম গুলো আছে সেটা কনস্ট্যান্ট, ফিক্সড অথবা কনস্ট্যান্ট। কাজে যেটা বলছিলাম যে মানে শেষ পর্যন্ত যেটা দাঁড়ায় এটার ভেরিয়েশন হয় হচ্ছে e টু দি পাওয়ার। ঠিক আছে, এইটা হলো ডেনসিটি স্টেটসের জন্য এক্সপ্রেশন। এখন এইটুকু বিদ্যা যদি আমার থাকে তাহলে আমি অনেকগুলো ক্যালকুলেশন করতে পারি। সেই ক্যালকুলেশন গুলি আজকে আমরা করব। আরো একটা এক্সপ্রেশন তোমার দরকার হবে, সেটা একটু লিখে দিই। সেটা হলো ফার্মি এনার্জির জন্য এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাও তোমরা সলিড স্টেট ফিজিক্সে দেখেছো এবং সেটা আমি এখানে লিখে দিচ্ছি। ফার্মি এনার্জির জন্য এক্সপ্রেশন তোমাদের যেগুলো ফ্রি ইলেকট্রন মডেল আছে সেখানে এগুলো আছে। h dot square over 2m 3 pi square n পাওয়ার হলো 2/3, যেখানে n হলো কনসেন্ট্রেশন অফ ফার্মিয়ন, মানে ইউনিট ভলিউমে কতগুলো ফার্মিয়ন আছে। n ডিভাইডেড বাই v, n হচ্ছে টোটাল নাম্বার অফ ফার্মিয়নস, আর v হচ্ছে টোটাল ভলিউম অফ ফার্মিয়নস। এই সমস্ত এক্সপ্রেশন গুলো তোমাদের ইনফ্যাক্ট সবই জানা থাকার কথা। তাহলে এই এক্সপ্রেশন গুলো যদি আমার হাতে থাকে, এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করে আমি কি করতে পারি সেটাই আজকে আমরা দেখতে চাচ্ছি। আমরা যেটা বের করতে চাই প্রথমে সেটা হলো অ্যাভারেজ এনার্জি অথবা অ্যাভারেজ এনার্জি অথবা টোটাল এনার্জি of
system of fermions. আমার একটা সিস্টেম আছে composed of fermions. আমি এই সিস্টেমের ফার্মিয়ন গুলোর গড় এনার্জি ক্যালকুলেট করতে চাই। আমি গড় এনার্জি ক্যালকুলেট করতে চাই। এখন গড় এনার্জি কি করে ক্যালকুলেট করা যায় বলো তো? গড় এনার্জি মানে কি বলো? কি করে তুমি গড় এনার্জি কোন একটা সিস্টেমের ফার্মিয়নের কথা বলে যাও? টেম্পারেচার কি টেম্পারেচার সেটা তো আসবে, সেটা যথাসময়ে আসবে। গড় এনার্জি তুমি কি করে ক্যালকুলেট করো সেইটা বলো, কমন সেন্স। স্যার ওই পার্টিকেলের প্রত্যেকটা এনার্জিকে যদি আমি ওই পার্টিকেলের নাম্বার দিয়ে ভাগ করি তাহলে গড় এনার্জি পাবো। প্রত্যেকটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করবা না, প্রত্যেকটা এনার্জিকে যোগ করে তারপর নাম্বার দিয়ে ভাগ করব। গুড গুড। তার মানে আমি যদি টোটাল এনার্জিটা বের করতে পারি, সেই টোটাল এনার্জিকে যদি যতগুলো ফার্মিয়ন আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে গড় এনার্জি বেরিয়ে যাবে, তাই না? ঠিক কিনা? ঠিক কিনা না ভুল টুল বলছি? ঠিক। এই তো মনে হয় না স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ গুড। এই তো কথা বলছে আমার ছেলে পেলে গুলো। তো কথাটা হলো, তাহলে আমার কাজ হলো আমি আগে টোটাল এনার্জিটা বের করতে পারি কিনা দেখি, ঠিক আছে? টোটাল এনার্জিটা বের করতে পারলে যতগুলো ফার্মিয়ন আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমার গড় এনার্জি বেরিয়ে যাবে। এখন টোটাল এনার্জি আমি কি করে বের করব? এটা একটু বলে রাখি। Let us problem like I let us consider a system of fermions of volume V and number N. এই হলো অবস্থা। তাহলে আমাদের ডেন্সিটি স্ট্রেস লিখেছিলাম, ডেন্সিটি স্ট্রেসের জন্য যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনটা কেমন ছিল? Ne ছিল হচ্ছে 2 পাই 2m স্কয়ার 3/2। আমরা যে ডেন্সিটি স্ট্রেসকে ডিফাইন করেছিলাম সেটা ডিফাইন করেছিলাম পার ইউনিট ভলিউমে। এখন এখানে আমি বলে দিয়েছি যে ভলিউমটা হলো v, ঠিক আছে? আমি বলে দিয়েছি ভলিউমটা হচ্ছে v, ভলিউমটা হচ্ছে v। তাহলে পার ইউনিট ভলিউমে যদি ডেন্সিটি স্ট্রেস এত হয় তাহলে v ভলিউমে ডেন্সিটি স্ট্রেস কত হবে? কিছুই না, এর সাথে একটা v গুণ করে দিতে হবে। কথাটা বোঝা গেল? তাহলে এইখানে যে ডেন্সিটি স্ট্রেসটা আছে এটা আর ইউনিট ভলিউমে না, এটা হচ্ছে v ভলিউমে। আমরা এটা নিয়েই কাজ করব, তারপরে আমরা আমাদের সুবিধা মতো যা করা দরকার সেটা করব, ঠিক আছে? এখন আমরা প্রসিড করি। লেট there be dn fermions in the energy interval E to E plus D। ধরলাম যে E থেকে E plus D এনার্জির ভিতরে dn সংখ্যক ফার্মিয়ন, তাহলে এই dn সমান আমরা কি লিখতে পারবো? তুমি বলতে পারবে কি লিখতে পারবো? শিখিয়েছি একটু আগে Fe ওটা খালি গুণন হবে স্যার। Ne multiplied by DE, এইটা তোমাকে দেবে
এই এনার্জি ইন্টারভ্যালের ভিতরে কতগুলো এনার্জি স্টেট আছে, আর তাকে যখন আমি ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে গুণ করব তখন আমি পাবো ওই এনার্জি স্টেট গুলোতে মোট কতগুলো ফার্মিয়ন আছে, যেই সংখ্যাটা হলো Dn। এখন এই সংখ্যক ফার্মিয়নের এনার্জি কত, আবার বলি লেট আর বলার দরকার নাই, ইকুয়েশন নাম্বার দেবো কিনা, এটা দিলাম 4 নাম্বার। The energy du of these dl fermions is, কেউ বলতে পারবে এটা কি হবে? মাথাটা তো কাটা ওঠে। E multiplied by Dn সমান হবে E Fe Ne dt। এটা কি বলা যায়? স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যায়, অবভিয়াস। আছে হলো Dn সংখ্যক এবং এদের প্রত্যেকটারই এনার্জি ইজ ভেরি ক্লোজ টু E। তাহলে এই Dn সংখ্যক যারা আছে তাদের এনার্জি হলো সিম্পলি Dn কে E দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল এনার্জি কি? therefore the total energy of the fermions, যেটার নাম দিলাম হলো বড় U, is simply বড় U সমান integration of du এবং কোন রেঞ্জে 0 থেকে ইনফিনিটি যত দূর যায়, এবং সেটা সমান কি? সেটা সমান হচ্ছে 0 থেকে ইনফিনিটি E Fe Ne dt। এই হচ্ছে টোটাল এনার্জির জন্য অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন, যার মধ্যে E তো হলো এনার্জি, Fe হলো ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন, আর N এর জন্য যে এক্সপ্রেশন আছে সেই। তাহলে এই যে ইকুয়েশনটা, এটার নাম্বার দিয়ে রিলেটেড উইথ 6, এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা জীবনটাকে একটু সহজ করার জন্য, তার মানে এখানে যদি E তো E, F এর জায়গায় যদি আমি ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের এক্সপ্রেশন বসিয়ে দিই এবং N E জায়গায় যদি আমি ওই রেসিডিউ স্টেটস এর এক্সপ্রেশন বসিয়ে দিই মাল্টিপ্লাইড বাই V, যেহেতু এখানে টোটাল ভলিউম নিয়ে আমরা ক্যালকুলেট করছি টোটাল এনার্জি, সেগুলো যদি বসিয়ে দিই এটা একটা জটিল ইন্টিগ্রাল ইকুয়েশনে পরিণত হবে। এবং সেটা সলভ করা কিন্তু চারটিখানি কথা না, যন্ত্রণা। যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য তাহলে এইটা যে এক্সপ্রেশন সেটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন ফর টোটাল এনার্জি valid for all temperatures। এখন স্পেশাল কেসে আমরা যাব। Let us now consider the special case where T equals 0। তার মানে কি? তার মানে আমরা একটু গোল পোস্ট শিফট করে ফেলেছি। আমরা যে কোনো টেম্পারেচারে টোটাল এনার্জি ক্যালকুলেট করার কথা আর ভাবছি না, আমরা T ডিগ্রি কেলভিন টেম্পারেচারে টোটাল এনার্জি ক্যালকুলেট করার কথা ভাবছি।
T equals 0 degree Kelvin temperature total energy calculate করার কথা ভাবছি, not that T is general temperature but special a particular temperature 0 degree Kelvin. 0 degree Kelvin যদি হয় আমাকে এখন বলো এই 6 নম্বর ইকুয়েশনের কি কি মডিফিকেশন হবে যদি আমি 0 ডিগ্রি কেলভিন এ তুলি। কে বলতে পারে দেখি, এটা কেউ মাথা কাটাতে পারে? এনার্জিটা স্যার ফার্মি এনার্জি হয়ে যাবে। গুড, কেন ফার্মি এনার্জি হবে? স্যার ফার্মি এনার্জি তো ডিফাইন করা হয় 0 কেলভিনে স্যার। না, সেই জন্য হবে। ঘটনা হলো ইনফিনিটির জায়গায় আমি ফার্মি এনার্জি বসাবো, কারণ 0 ডিগ্রি কেলভিনে ফার্মি এনার্জির উপরের সমস্ত এনার্জি স্টেট গুলো কি ফাঁকা স্যার, ফাঁকা। কাজে ওইখান থেকে টোটাল এনার্জিতে কোনো কন্ট্রিবিউশন কি নাই স্যার, নাই। সেই জন্যই 0 ডিগ্রি কেলভিনের জন্য আমার ইউ এর জন্য এক্সপ্রেশনটা হয়ে যাবে হচ্ছে 0 থেকে ইএফ পর্যন্ত, কারণ ইএফ এর উপরে যে এনার্জি পুশ করলে আমি কিছু পাবো না। আর কি পরিবর্তন হচ্ছে? 0 থেকে ইএফ এর ভিতরে 0 ডিগ্রি কেলভিনে পারমিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু কত? 1 স্যার। তাহলে এইটা আমরা লেখারই দরকার পড়ে। বোঝা গেল কি না? আমরা যুক্তিটাও নিচে লিখে দিই, কেন এইভাবে লিখলাম, কে আমাকে এভাবে লিখতে হবে যুক্তি দিবে। কারণ since at t equals 0 pe all the energy states above EF are empty and between E equals 0 to E equals EF, Fermi-Dirac distribution function equals 1. এই দুটো জিনিস যখন আমি 6 নম্বর ইকুয়েশনে অ্যাপ্লাই করলাম তখন আমার টোটাল এনার্জির জন্য এক্সপ্রেশন দাঁড়ালো হচ্ছে। এখন এখানে যদি রেসিডিউ স্টেটসের ভ্যালুটা সাবস্টিটিউট করি এবং যদি ইন্টিগ্রেশন করি, ইউ ডু ইট, তোমরা করবে নিজেরা, অতি সহজ। যদি করো তাহলে কি সাবস্টিটিউটিং the expression for Ne into equation 7 and using the expression for EF কি করে লিখতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি একটা ইকুয়েশন দিয়ে। we get to do it, একটু অ্যালজেব্রা করা। আমরা যেটা পাবো সেটা হলো EU equals N 3/5। তাহলে এটাই হবে টোটাল এনার্জির জন্য এক্সপ্রেশন। all of you do this, ক্লাস শেষ হয়ে গেলেই করবে। তাহলে এইটা যদি হয় টোটাল এনার্জির জন্য এক্সপ্রেশন, তাহলে অ্যাভারেজ এনার্জি কত হবে? বলে ফেলো। 3/5 EF. Yes, the average energy you will put a bar daily U bar fermion at 0 Kelvin is then U bar সমান হলো
U divided by N equals 3/5. The very useful result, অত্যন্ত ইউজফুল একটা result. তাহলে কি দেখা যাচ্ছে? For a system of fermion, EF তো আমরা শিখেছিলাম, topmost field energy state, এইরকম at 0 degree Kelvin, of course, topmost field energy state at 0 degree Kelvin, যখন unit volume of fermion নিয়ে আমি হিসাব করি, আমরা দেখতে পেলাম যে for a system of fermion, average energy per fermion at 0 degree Kelvin, এদের যে গড় এনার্জি সেটা হলো 60% of the Fermi energy. আমি তোমাদের কিছু আইডিয়া দিয়েছিলাম যে ফার্মি এনার্জি গুলো কেমন হয়। আমি কোথায় বলেছিলাম যে বিভিন্ন এলিমেন্টের জন্য ফার্মি এনার্জি কেমন হয় এবং সেই ফার্মি এনার্জির সাথে যে ইকুইভ্যালেন্ট টেম্পারেচার আছে আমি বলেছিলাম সেই টেম্পারেচার গুলো কেমন, সেটাই আর একটু এখানে দেখাই, তাহলে বুঝতে পারবে যে ইভেন এট 0 ডিগ্রি কেলভিন ফার্মি এনার্জিতে আছে যারা, তাদের কথা কিন্তু এখন বলছি না, এখন বলছি গড় এনার্জির কথা। সেই গড় এনার্জিটা ভীষণ এনার্জি, মেটাল টিএফ ফার্মি টেম্পারেচার, তার মানে ফার্মি এনার্জির ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কপারের জন্য হলো অ্যাপ্রক্সিমেটলি 82,000 ডিগ্রি কেলভিন, লিথিয়ামের জন্য হলো 56,000 ডিগ্রি কেলভিন, পটাশিয়ামের জন্য হচ্ছে 24,000 কেলভিন, অ্যালুমিনিয়ামের জন্য হলো 1,37,000 ডিগ্রি কেলভিন। তাহলে এটা থেকে কি বোঝা যায়? তুমি যদি কপারের যে ফ্রি ইলেকট্রন গুলো আছে সেই ফ্রি ইলেকট্রন গুলোর অ্যাভারেজ এনার্জি যদি তুমি জানতে চাও এবং কখন at 0 ডিগ্রি কেলভিন, যদি 0 ডিগ্রি কেলভিনে কপারের ইলেকট্রন গুলোর অ্যাভারেজ এনার্জি তুমি জানতে চাও, তাহলে ইভেন ফর কপার ইলেকট্রন গুলোর অ্যাভারেজ এনার্জি হবে, আমি রাফলি হিসাব করছি 60%, তার মানে 49,000 ডিগ্রি। তাহলে ইউ ক্যান ইমাজিন কি হিউজ এনার্জি, এবং এই এনার্জিতে কি এনার্জি? ফার্মি এনার্জি। আমি এটাও তোমাদের বলেছিলাম ডিজলভ কাইনেটিক এনার্জি। তাহলে এক খন্ড কপার তুমি যদি অ্যাবসলিউট জিরোতে নিয়ে যাও, একেবারে ঠান্ডা, কোনো থার্মাল এনার্জি নাই, তার যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো যাদেরকে আমরা ইলেকট্রন গ্যাস হিসেবে ট্রিট করি, দ্য কন্ডাকশন ইলেকট্রনস, they possess huge amount of energy on average. তাহলে এটা একটা খুবই সারপ্রাইজিং, ইন্টারেস্টিং এবং মজার রেজাল্ট। এই এনার্জির উৎসটা কি? স্যার আপনি বলছিলেন যে এক্সক্লুশন প্রিন্সিপাল আর এক্স্যাক্টলি, এক্সক্লুশন প্রিন্সিপাল। ডিজেনারেসির যে ধাক্কা, যে এইখানে এতগুলো থাকতে পারবে, এর চেয়ে বেশি থাকতে পারবে না, এরপরে এইখানে এতগুলো থাকতে পারবে, এরপরে এইখানে এতগুলো থাকতে পারবে, এরপরে এইখানে এতগুলো থাকতে পারবে, এই যে এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে মেনে এক স্টেট থেকে আরেক স্টেটে ইলেকট্রন সাজাতে আমি বাধ্য হচ্ছি, এই বাধ্য হতে যেই আমি এইরকম টোটাল এনার্জি অনেক বাড়িয়ে দিচ্ছি এবং দেখা যাচ্ছে গড় এনার্জি হলো ফার্মি এনার্জির 60% at 0 ডিগ্রি কেলভিন। ফাইনাইট টেম্পারেচারে যদি আমি যাই তাহলে কি হবে? এই এনার্জিতে আমি দেখবো, আমি এক্সপ্রেশনটা লিখবো, অ্যানালিটিক্যালি তোমরা করবে না, ইটস কোয়াইট কমপ্লিকেটেড, পসিবল, করা যায়, সিরিজ এক্সটেনশন করে ইন্টিগ্রেট করে ইউ ক্যান ডু ইট, উইল নট ডু ইট। আমি তোমাদের শুধুমাত্র রেজাল্ট গুলো এর পরের ক্লাসে বলবো যে ফাইনাইট টেম্পারেচারে আমরা দেখবো যে এই অ্যাভারেজ এনার্জিতে সামান্য কিছু পরিবর্তন আসছে, সামান্য পরিবর্তনই আসবে, তার কারণ দেখতেই পাচ্ছ যে 0 ডিগ্রি কেলভিনে এটার অ্যাভারেজ এনার্জি হলো 49,000 ডিগ্রি কেলভিন টেম্পারেচারের সমতুল্য। তাহলে 100 ডিগ্রি কেলভিনে কতটুকুই বা বাড়বে? শুরুতেই তো তার পকেটে 49,000 আসে, এরপরে 100 ডিগ্রি 200 ডিগ্রি কেলভিন কম বেশি করে তুমি তার এনার্জি আর কতটুকুন বা বাড়াবা। তার মানে মোর অর লেস এটাই হলো তার অ্যাভারেজ এনার্জি ইভেন এট ফাইনাইট টেম্পারেচারস।
তো কিছুটা সময় আছে, আমি তোমাদের কাছে একটু শুনি। আমি আরো কিছু করতে চাচ্ছিলাম কিন্তু টাইম উইল নট পারমিট, আর নতুন জিনিস আজকে শুরু করতে পারবো না। আজকে তোমাদের যেগুলো বললাম বা এগুলো নিয়ে তোমাদের কোনো জেনারেল কোশ্চেন থাকলে ইউ ক্যান ডু ইট। উই হ্যাভ সামথিং লাইক 5-6 মিনিটস। তোমরা এই সময়টা কাজে লাগাও এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করো। বোঝা গেছে কিনা, আজকে ক্লাস বুঝতে পেরেছো কিনা এটা আগে বলো। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। তাহলে এটার তরিকাটা কি? আমার সংখ্যা বের করতে হয়, সংখ্যা থেকে কোন জায়গায় সংখ্যাটা বের করতে হয়, একটা পার্টিকুলার এনার্জি ইন্টারভেলে কতগুলো এনার্জি স্টেট আছে সেটা বের করতে হয়। সেটা বের করতে গেলে আমার ডেন্সিটি অফ স্টেটস লাগে। এনার্জি স্টেট থাকা মানেই এই না যে সেখানে ফার্মিয়নও আছে। আমি যদি ফার্মিয়নের সংখ্যা বের করতে চাই তাহলে এনার্জি স্টেটের সাথে আমার ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনকে গুণ করতে হয়। তাহলে আমি জানতে পারি যে ওই ইন্টারভেলের ভিতরে কতগুলো ফার্মিয়ন আছে। ওই ইন্টারভেলের মধ্যে যতগুলো ফার্মিয়ন আছে সেই ইন্টারভেলের যে এনার্জি, তার মানে ই, সেটা দিয়ে যদি ওই সংখ্যাকে গুণ করি তাহলে ওই ইন্টারভেলের ভিতরে যে ফার্মিয়ন গুলো আছে তাদের এনার্জিটা সম্পর্কে তোমার একটা ধারণা হয়। সেই এনার্জিটাকে যদি আমি টোটালের উপরে ইন্টিগ্রেট করি দেন আই গেট দ্য টোটাল এনার্জি। স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো মাথার ভিতরে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কোশ্চেন থাকলে করো। আচ্ছা, তোমরা কোশ্চেন করবে না তো? এখন কোশ্চেন করার দায়িত্ব তো আমার এখন দেখা যাচ্ছে। তোমাদের এমনি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ক্লাসের কি অবস্থা আমাকে একটু বলবে? স্যার আর একটা ক্লাস হলে শেষ হয়ে যাবে স্যার। আর কয়টা? আর একটা ক্লাস হলে শেষ হয়ে যাবে আচ্ছা, স্যার। সো ওইটা তোমাদের প্রায় শেষের দিকে, তাই না? তো ঠিক আছে, যেহেতু এখন তোমাদের খোলার আগ পর্যন্ত এরকম অনলাইন ক্লাস চলতে থাকবে মোর অর লেস, আমার মনে হয় তোমাদের খুলতে খুলতে যদি এভরিথিং গোজ ওকে আমিও প্রায় শেষ করে ফেলতে পারবো। আর তার মানে শেষ করাটা নিয়ে আমরা কোনো রকম সমস্যার মধ্যে পড়বো না ইনশাআল্লাহ। তো তোমরা কতটুকু কি বুঝতে পারছো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে? তোমরা যদি আমাদের কাছে জানতে না চাও আমরা শেখাবো কি করে, তাই না? খুব সহজ সাবজেক্ট না, কিন্তু তোমরা প্রশ্ন করতে চাও না। তো ঠিক আছে, কোনো কোশ্চেন না থাকলে তো আমার কিছু করার নেই, আমি ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো, আর সামনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।